মুভির শুরুতেই দেখা যায় শাকিব খানের ছোটবেলা। শাকিব খানের নাম থাকে আরিয়ান মির্জা। আরিয়ান মির্জা তখন ক্লাস 10-এ পড়ে, শিক্ষক ক্লাস নিচ্ছিলেন। আরিয়ান তার পাশের সিটের মেয়েটার দিকে অপলক তাকিয়েছিল। হঠাৎ আরিয়ান মেয়েটার গালে কিস করে বসে। শিক্ষক তো ভীষণ রেগে যায়। শিক্ষক ছেলেটাকে বেধড়ক পেটায়। তখন আরিয়ানের হাতে কলমটা একদম স্যারের হাতে বসিয়ে দেয়। আরিয়ান চরিত্রটা ছোটবেলা থেকেই এমন বকাটে হবে না কেন? তার বাবার আছে প্রচুর টাকা পয়সা আর আছে ক্ষমতাও, যেটা রাজনৈতিক ক্ষমতা। আরিয়ানের বাবা আদিব মির্জা। আরিয়ান যে মেয়েটাকে কিসি দিয়েছিল, ওই মেয়েটার মাকে আদিব মির্জা বুঝাচ্ছিল অভিযোগ তুলে নেয়ার জন্য, কিন্তু সেই মহিলা কিছুতেই অভিযোগ তুলবে না। ওই সময় আদিব মির্জা ওই মহিলাকে একদম শেষ করে দেয়। এরপর রাতে বাড়ি ফেরে। আদিব মির্জা বাড়ি ফিরেই তার ঘুমন্ত ছেলেকে আদর করে দেয়। এতেই বোঝা যায় ছেলেকে সে কত ভালোবাসে। আরিয়ান বড় হয়েছে, এখন সে আরও বেশি অ্যাগ্রেসিভ। তার যেটা পছন্দ হবে সেটা যদি তার না হয়, তাহলে সেটা কারোরই হবে না। আরিয়ান একটা মেয়েকে খুব ভালোবাসতো, তার নাম নিতু। আজ সে অন্য আরেকজনের সাথে বিয়ে হয়ে যাচ্ছে, তাই সে লাল পানি খেয়ে পড়েছিল আর বলতেছিল, নিতু যদি আমার না হয় তাহলে দুনিয়াতে আর কারো হতে পারবে না। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধু আমার। আর বলতে বলতেই দেখা যায় আদিব মির্জার উপস্থিতিতে একদল সৈন্যদল অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়তে। তারপর শাকিব খানের ভয়ঙ্কর লুক সামনে আসে। আরিয়ান তার সৈন্যদল নিয়ে হেলিকপ্টারে উঠতেছিল আর বলতেছিল, শাহজাহান মমতাজের জন্য একটা তাজমহল বানাইতে পারে, আমি তার জন্য 100টা তাজমহল বানাতে পারি। আবার সেই তাজমহল ভেঙে চুরে খবর বানাতে পারি। আবার নিতু যদি আমার না হয়, নিতুরও আমি বরবাদ করে দিতে পারি। আরিয়ান এর হেলিকপ্টারটা একটা পাহাড়ে এসে দাঁড়ায়, যেখানে ফারহানের সাথে নিতুর বিয়ে হচ্ছিল। নিতু আরিয়ানকে দেখে দাঁড়িয়ে যায়। আরিয়ান সুজা নিতুকে শ্যুট করে দেয়। এরপর দৃশ্যপট পরিবর্তন হয়। দেখা যায় নিতু হত্যার বিচারের জন্য দেশে তুমুল আন্দোলন শুরু হয়ে যায়। মিছিল, মিটিং, মানববন্ধন দেখা যায়। সবার একটাই দাবি, আরিয়ানের ফাঁসি চাই। কঠোর নিরাপত্তার মাধ্যমে আরিয়ানকে আদালতে আনা হয়। উকিল সাহেব আদালতের সামনে বলতে শুরু করেন, আসামির কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন তার সম্পর্কে নতুন করে কিছুই বলার নাই। তার সম্পর্কে সবাই জানেন না শুধু উনার বাবা, উনার কুলাঙ্গার ছেলে। উনার ছেলের যে অপকর্মের লিস্ট আছে সেটা অনেক লম্বা। যেমন 1 নম্বরে দেখানো হয় উনি একজন ড্রাগ এডিক্টেড। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় নেশা করে একদিন গাড়ি ড্রাইভ করতেছিল, পুলিশ তাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু আরিয়ান গাড়ি না থামিয়ে উড়াদুরা টান দিয়ে চলে যায়। তখন পুলিশ তার পিছনে যায়। একসময় পুলিশ তাকে ঘিরে ফেলে এবং বাহিরে আসার জন্য বলে। তখন আরিয়ান বলে, আমি বের হইলে তোগো পায়ের নিচে মাটি থাকবে না। তারপর পুলিশ গালি দিয়ে বলে, বাহিরে আয় বেটা। আরিয়ান তখন বাহিরে আসে, পুলিশের নিচের দিকে ভিজে যায়। তখন পুলিশ তাকে যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার করে দেয় এবং যাওয়ার অনুরোধ করে। উকিল সাহেব বলতে থাকেন, শুধুমাত্র আদিব মির্জার কারণে ঢাকা শহরটাকে উনি ওনার বাবার সম্পত্তি মনে করেন। এ সময় আদিব মির্জা দাঁড়িয়ে প্রতিবাদ করেন। তখন উকিল সাহেব বলেন, এভাবে লাফ দিয়ে দাঁড়িয়ে যায় বলেই উনার ছেলের আজ এই অবস্থা, কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। এবার আসি উনার চরিত্রে। উকিল সাহেব একটু রসিকতা করে বলেন, উনার চরিত্র একেবারে ফুলের মতো পবিত্র। যে ফুলটা হচ্ছে দুত্রা ফুল, গায়ে লাগলেই শুধু চুলকায়। সেই রকম নারী দেখলেই উনার মধ্যে একরকম চুলকানি শুরু হয়ে যায়। ঢাকার অভিজাত ক্লাবগুলোতে উনার যাতায়াত ছিল। কোনো নারীকে ভালো লাগলে টাকার বিনিময়ে হোক অথবা জোর করে উনার সাথে ওইসব করতো। আর এই রকম একটা ক্লাব এই নিতুর সাথে উনার সম্পর্ক শুরু হয় এবং নিতু হত্যাকাণ্ডও কিন্তু এখান থেকেই শুরু হয়। সেদিন আরিয়ান একটা ক্লাবে ছিলেন, শুরু হয় সেই বিখ্যাত গান। আরিয়ান ও গানের তালে তালে চিল করতেছিল আর নাচের তালে তালে টাকা উড়াচ্ছিল। নিতু দূরে দাঁড়িয়ে এইগুলা দেখতেছিল যে আরিয়ান কিভাবে টাকা উড়াচ্ছিল। গানের শেষে যখন আরিয়ান চলে যাচ্ছিল, তখন নিতু তাকে পেছন থেকে বারবার ডাকতেছিল। আরিয়ান শুনতেছিল না। আরিয়ান একটু পরে পিছনে যখন তাকায়, তখন দেখে নিতুকে। দেখেই তার চোখ আটকে যায় নিতুর চেহারার দিকে। অপলক তাকিয়ে থাকে। নিতু কথা বলার অনুমতি চাইল। আরিয়ান কিছুতেই চোখ সরাচ্ছিল না, তার চেহারার দিকে একদম তাকিয়েছিল। নিতু বলে যে একটা কোম্পানিতে সে চাকরি করে, সেই কোম্পানির সাকসেস পার্টির জন্য এখানে এসেছে, তার বস তাকে নিয়ে এসেছে। পাশাপাশি সে একটা চাইল্ড কেয়ারে চাকরি করে, অসহায় শিশুদের জন্য কিছু টাকার দরকার, সে কি তাকে কিছু টাকা দেবে। নিতু কথাগুলা বলেই যাচ্ছিল। আরিয়ান কিন্তু তার চোখ সরাচ্ছিল না। অন্যদিকে তার একদম মনোযোগ নেই, কথার দিকে একদম মনোযোগ নেই। জিল্লু তখন ওই এক বিটকেস টাকা নিতুকে দিয়ে দেয়।
তারপর নিতুকে একটা ড্রিঙ্কস দেয়া হয়। ডকডক করে নিতু খেয়ে নেয় আর আরিয়ানের তারিফ করতে থাকে। তারপর হঠাৎ করে নিতু অজ্ঞান হয়ে যায়। তখন জিল্লু বলে, আপনার তাকানো দেখেই বুঝতে পেরেছিলাম আপনি ওনাকে চান। তখন ড্রিঙ্কস এর সাথে কিছু মিশিয়ে দিয়েছিলাম। তারপর নিতুকে আরিয়ানের গাড়িতে তুলে নেয়। তারপর নিতুর জ্ঞান ফিরে। যখন জ্ঞান ফিরে তখন নিতু বারবার বাড়ি যেতে চেষ্টা করে, বাড়ি যাওয়ার কথা বলতে থাকে। আরিয়ান তাকে বোঝানোর চেষ্টা করে, আমরা তো বাড়িতেই যাচ্ছি। তারপর সে তাকে তার বাড়িতে নিয়ে যায়, বিছানায় শুয়ে দেয়। কাজের মেয়ে দুষ্টু চিন্তা করে আরিয়ানের মাকে ডাকতে থাকে। তখন আরিয়ান কাজের মেয়েকে চুপ থাকার কথা বলে। আরিয়ান তাকে খুব যত্ন করে জুতা খুলে ঘুম পাড়িয়ে দেয়। পরদিন আরিয়ান নিতুর অফিসে যায়। নিতু তাকে দেখে খুব খুশি হয় আর বলে, আপনার কথাই ভাবতেছিলাম। আপনি যেই ছেলেগুলোর জন্য এতগুলো টাকা ডোনেট করেছেন, আপনি যদি একবার ওদের সাথে দেখা করতেন তাহলে খুব খুশি হতো তারা। তারপর তারা ওই চাইল্ড কেয়ারে যায়, সেখানে বাচ্চাদের সাথে আনন্দ করে। কিন্তু আরিয়ান কখনোই অন্যদিকে তাকাচ্ছিল না, তার দিকেই শুধু তার নজর ছিল। সন্ধ্যার দিকে আরিয়ান নিতুকে পৌঁছে দেয় এবং নিতুকে কিছু গিফট দেয়, যেগুলা লিলি ব্র্যান্ডের। আপনারা জানেন শাকিব খান লিলি ব্র্যান্ডের অ্যাম্বাসাডর। নিতু যখন বাসায় ঢুকতেছিল তখন দারোয়ান বলে, আপনি যার সাথে চলাফেরা করেন তার সম্পর্কে কি কিছু জানেন? তখন সে বলে, তার নাম আরিয়ান মির্জা। সে কতটা খারাপ আপনি জানেন? বিশ্বাস না হলে আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। অফিসে দাঁড়িয়ে নিতু ইউটিউবে সার্চ দিয়ে আরিয়ান মির্জা সম্পর্কে দেখতেছিল নিউজগুলা। তখনই আরিয়ান মির্জা তার সামনে এসে যায় এবং হাত থেকে নিতুর মোবাইলটা পড়ে যায়। তখন আরিয়ান মির্জা তাকে নতুন একটা ফোন কিনে দেয় এবং একটা কার গিফট করে। তারপর অফিসের কাজের মধ্যে তাকে বাইরে নিয়ে যায়। বস তাকিয়ে তাকিয়ে শুধু দেখতেছিল। আরিয়ান তাকে নতুন একটা ফ্ল্যাটে নিয়ে যায়, যেই ফ্ল্যাটটা নিতুর নামে আরিয়ান গিফট করেছিল। বিশাল আলিশান একটা ফ্ল্যাট। নিতু শুধু দাঁড়িয়ে হা করে দেখতেছিল আর অবাক হচ্ছিল। এতক্ষণ তো শুধু আরিয়ান আর নিতুর গল্প শুনেন, এবার সামনে আসে অন্য একটা চরিত্র, আরিয়ানের মামা। আরিয়ানের অফিস থেকে ফোন করে বলা হয় আরিয়ান নতুন একটা অডি কার এবং একটা ফ্ল্যাট কিনেছে। মামা জিজ্ঞেস করে কার নামে কিনেছে, বলা হয় নিতু নামের একটা মেয়ের নামে। নিতুর কথা শুনেই মামা তেলে বেগুনে জ্বলে উঠে। ওই যে লোকটা ফোন করেছিল সে বলে, আপনার কষ্ট বুঝি স্যার, টাকা পয়সার ব্যাপারে আপনি খুবই কৃপণ। টাকা খরচ হবে বলে আপনি আজ পর্যন্ত বিয়েটাই করলেন না। আরিয়ানের মামার স্বপ্ন হচ্ছে আরিয়ান তো নেশা করে, আরিয়ানের বাবার মৃত্যুর পর সম্পত্তি তারই হবে সব কিছু। তাই সে এখন থেকে সব কিছু দেখে শুনে রাখতেছে, অযথা কোনো দিকে টাকা খরচ করতে দেয় না। তাই সে নিতুকে শেষ করে দেওয়ার প্ল্যান করে। আরিয়ান নিতুকে নিয়ে পার্কিং লটে যাচ্ছিল, পার্কিং লটে এসেছিল আর কি। এই সময় বুঝতে পারে তার উপর হামলা করা হবে। সে নিতুকে গাড়িতে রেখে দরজাটা বন্ধ করে দেয়। তারপরে একের পর এক তার উপর অ্যাটাক করা হয়। আরিয়ান সবাইকে শেষ করে দিয়েছিল। নিতু গাড়িতে বসে বসে সব কিছু দেখতেছিল আর দেখতেছিল যে আরিয়ান কতটা ভয়ঙ্কর, কতটা নির্মম। এরপর নিতু একদিন অফিসে প্রেজেন্টেশন দিচ্ছিল, এ সময় আরিয়ান এসে হাজির। তখন আরিয়ান সেখান থেকে তাকে নিয়ে আসে। উপস্থিত সবাই হা করে তাকিয়ে থাকে, কিছুই বলার কারো সাহস নাই। ওই কোম্পানির যে মালিক আছে, আরিয়ানের বাবা আদিম মির্জার কাছে কমপ্লেন করে। তখন আরিয়ানের বাবা তার মামার কাছে ফোন করে বলে, আরিয়ান যে মেয়েটাকে পছন্দ করে সেই মেয়েটার জন্য কোম্পানির অনেক লস হচ্ছে, তোমার কাছে যে লোকটা গিয়েছে তাকে 2 কোটি টাকা দিয়ে দাও। মামা একথা শুনেই মাথা নষ্ট হয়ে যায় মামার। কিন্তু কিছু তো করার নাই, মামা লোকটাকে একটা চেক দেয়। তখন লোকটা চেকের বদলে ক্যাশ চাইলে মামা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, ওই লোকটাকে আচ্ছা মতো পেটায়। ওইদিকে কোম্পানির মালিক নিতুর কাছে গিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে, নিতুকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। এদিকে আরিয়ান অফিসে এসে হাজির, কোম্পানির মালিককে আচ্ছা মতো পেটায়। অফিসের সবার সামনে তাকে টেনে হেঁচড়ে নিয়ে আসে। তারপর একদম নিতুর পায়ের কাছে নিয়ে এসে বলে, তার কাছে তুই মাপ চা, মাপ যদি সে যদি মাপ না করে তাহলে তোর আজ ক্ষমা নাই। তারপর নিতু স্যারের কাছে, তার স্যারের কাছে নিজেই ক্ষমা চায়, কারণ আরিয়ান যা যা করেছে শুধুমাত্র এই কোম্পানি নয়, অন্য যে কোনো কোম্পানি হলেই কমপ্লেন করতো। লোকটা চলে যায়। নিতু রেগে গিয়ে বলে, আচ্ছা কি চান আপনি? আপনি আমাকে বিছানায় নিতে চান? তাহলে বলুন, আমি নিজেই চলে যাচ্ছি। আরিয়ান তখন এক দমক দিয়ে বলে, এগুলা কি বলো তুমি? আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি যদি তোমাকে এরকম চাইতাম তাহলে প্রথমেই সব কিছু করে নিতে পারতাম। আমি তো তোমাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। নিতু বলে, আমি তো আপনাকে ভালোবাসি না। আমি কেন আপনাকে ভালোবাসবো? একটা রাস্তার মেয়েও আপনাকে ঘেন্না করবে। আপনার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, শুধু একটা জিনিস নাই, সেটা হচ্ছে মনুষ্যত্ব। আপনার সাথে কেউ কিভাবে সংসার করবে? নেশা করেন, সারাদিন গেঞ্জাম করেন। আরিয়ান কিছুই বলার থাকে না, আরিয়ানের কিছুই বলার থাকে না। যখন সে বাসায় যায় তার প্রচুর নেশা চাপে। জিল্লু তার সামনে ওইগুলা দিয়ে দেয়, তারপর নিজেকে কন্ট্রোল করতে পারে না। এরপর জিল্লুকে মারার জন্য দাওয়া দেয় সে। কেন সে ওইটা তার সামনে দিল? জিল্লু বলে, আপনি এভাবে ছাড়তে পারবেন না, আপনাকে অবশ্যই রিহাবে যেতে হবে। এবার আরিয়ান রিহেবে যায়।
তখন ডাক্তার এবং জিল্লুকে বলে আমি যে এখানে আছি এটা বাবা যেন জানতে না পারে। বাবা জিজ্ঞেস করলে বলবে আমি বিদেশে গেছি। এভাবের দিনগুলা আরিয়ানের খুব কষ্টে কাটে। এক পর্যায়ে এসে দেয়ালে মাথা টুকতে থাকে, এভাবে আস্তে আস্তে অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন ডাক্তার জিল্লুকে বলে উনি তো ওনার বাবাকে জানাইতে মানা করছেন, এখন আমরা কি করব। জিল্লু নিতুকে কবর দেয়, নিতুকে নিয়ে আসে। আরিয়ানের কষ্টটা নিজের চোখে দেখে এরপর আরিয়ানের পাশে বসে বলে তুমি আমার জন্য এত কষ্ট করতেছো, তোমার এই সময় আমি তোমার পাশে আছি। ধীরে ধীরে আরিয়ান সুস্থ হয়ে উঠে, দুজনের প্রেম আরও গভীর হয়। একদিন একটা রেস্টুরেন্টে বসে নিতু আরিয়ানকে একটা সারপ্রাইজ দিতে চায়। নিতুর নিজ হাতে রান্না করা পায়েস আরিয়ানকে দিতে চায়, আরিয়ানের এটা খুব পছন্দ। এ সময় সেখানে আরিয়ানের একটা এক্স গার্লফ্রেন্ড চলে আসে। আরিয়ান উঠে গিয়ে মেয়েটার সাথে হাই হ্যালো করতেছিল, আর তাতেই নিতু খুব রেগে যায় আর একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আরিয়ান বাইরে থেকে নিতুকে খুব ডাকতে থাকে, কিন্তু নিতু তো কিছুতেই দরজা খুলে না। এ সময় আরিয়ান নিজের পিস্তল নিজের মাথায় টেকায় আর বলে যে দরজা না খুললে আমি নিজেকে শ্যুট করে দেব। আরিয়ান তখন একটা ফাঁকা শ্যুট করে নিতু দরজা খুলে পাগলের মতো ছুটে আসে। তারপর দেখে আরিয়ান সুস্থ আছে। আরিয়ান বলে এভাবে ভয় না দেখালে তুমি দরজা খুলতে না। তারপর নিতু বলে তুমি এভাবে আর কখনো আমাকে ভয় দেখাবা না, আমি মৃত্যু সহ্য করতে পারবো না তোমার। সেদিন আরিয়ানের জন্মদিনে তার বাড়িতে সবার সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। তখন আরিয়ানের মামা এক নেতার ছেলে প্রিন্সের সাথে কথা বলতেছে। এ সময় আরিয়ান আর নিতু এসে যায়, মামার সাথে নিতুকে পরিচয় করিয়ে দেয়। তখন প্রিন্স নিতুকে হাক করার জন্য এগিয়ে আসে, নিতু হাক না করে তাকে সালাম দেয়। তখন প্রিন্স নিতুকে আনস্মার্ট, আনকালচার এগুলা বলতে থাকে। আরিয়ানের তখন মাথা গরম হয়ে যায়। তখন আরিয়ান বলে প্রিন্স তুই যদি গেস্ট না হতি তাহলে তোর মাথা থেকে গর্দনটা একদম আলাদা করে দিতাম। তারপর আরিয়ান চলে যাচ্ছিল, প্রিন্স আরিয়ানকে ডাক দিয়ে বলে আমি নাবিদ খানের ছেলে প্রিন্স, আমি যদি হিসু করে দেই এরকম 4-5টা মেয়ে এমনি বেসে যাবে, আর তুই এরকম একটা আনকালচার মেয়ের জন্য আমাকে ইনসাল্ট করলি। আরিয়ান এখান থেকে চুপচাপ চলে যায়, কিন্তু আরিয়ান কি চুপ থাকার পাত্র? তারপর দেখা যায় প্রিন্স একটা ক্লাবে চিল করতেছিল, তখন আরিয়ান সেখানে যায়, প্রিন্সকে ধরে উত্তম মাধ্যম দেয়। তারপর প্রিন্স যেটা করার কথা বলতেছিল আরিয়ান সেটাই তার মুখের উপর করে দেয়। এই অপমান প্রিন্সের সহ্য হয় না। সে তার বাবাকে বলে এত বড় অপমান করলো, আমি কিছুই করতে পারি নাই, তুমি এখন ওই ভাইয়াকে দেশে আসতে বলো। নাবেদ খান বলে যে তোর ভাই কতটা যে ভয়ানক সেটা তো আমি জানি, এজন্যই তো তাকে দেশে আসতে দেই না। দেশে আসলে আদিব মির্জার পরিবারকে কচুকাটা করে ফেলবে। বলা হচ্ছিল এই মুভির যে চমকটা রয়েছে যিশু সেন তার কথা। মুভিতে তার নাম হচ্ছে ফারহান। একদিন ফারহান একটা থানায় হামলা করেছিল আর থানার সব পুলিশকে মেরে ফেলেছিল। তখন নাবেদ খান ফারহানকে দেশ থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। নাবেদ খানের অনুরোধে ফারহান বিদেশে চলে যায়। তারপর নাবেদ খান ফারহানের বিরুদ্ধে দেশে আসার জন্য রেস্ট্রিকশন দিয়ে দেয়। নাবেদ খান প্রিন্সকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য বলে। এর মধ্যে আরিয়ানের মামা নাবেদ খানের কাছে আসে। তখন সে তাকে বলে ওই যে ওই মেয়েটা আছে না, ওই মেয়েটার জন্যই এসব কিছু হচ্ছে। একটা কাজ করেন, আমি ওই মেয়েকে শেষ করে দেওয়ার ব্যবস্থা করতেছি, আপনি আদিব মির্জা আর আরিয়ান মির্জাকে শেষ করে দেওয়ার ব্যবস্থা করেন। তারপরের দৃশ্যে নিতু একটা শপিং মলে ঢুকতেছিল, তখন দূর থেকে তাকে শ্যুট করা হয়। আরিয়ান তখন পাগলের মতো ছুটে আসে। তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, অপারেশন থিয়েটারে ঢুকানো হয়। আরিয়ান তখন রাগে গজগজ করতেছিল। হঠাৎ তার চোখ যায় সিসি ক্যামেরার দিকে। সে জিল্লুকে বলে খুঁজে বের কর আর আমার কোর্টে নিয়ে আয়। তারপর ডাক্তার জানায় অপারেশন সাকসেসফুল, সে এখন ভালো আছে। নিতুকে যে দুজন শ্যুট করেছিল তাদেরকে ধরে আনা হয়। একজনকে শুয়ে বেঁধে রাখা হয়েছে, অন্যজনকে বসিয়ে রাখা হয়েছে। ছেলেগুলো প্রাণ ভিক্ষা চাইতেছে আর বলতেছে আরিয়ানের মামাই এই কাজ করতে বলেছিল। আরিয়ান এদেরকে ক্ষমা করে না। তারপর আরিয়ান তার মামাকে ডেকে পাঠায়। মামা খুব তাড়াতাড়ি চলে আসে। তারপর আরিয়ান বলে এতদিন শুনেছি মামা বাগনা যেখানে বিপদ নাই সেখানে, এখন তো দেখি তুই আমার সবচাইতে বড় বিপদ। বাবার বিজনেস এর টাকা চুরি করে বিদেশে সম্পদ বানাইছো, সম্পদের পাহাড় বানাইছো। আমি কিছু বলি নাই, কারণ ওইটাতে আমার কিছুই ম্যাটার করে না, কিন্তু এখন যে জায়গায় হাত দিছো মামা ওইটা আমার কাছে অনেক বড় ম্যাটার করে। মামা মাফ চাইতে থাকে। আরিয়ান মামাকে 2 ভাগ করে ফেলে। জানাজার সময় আদিব মির্জা জানতে পারে মামাকে আরিয়ানই মেরেছে। বাবা ছেলে একসাথে বসে খাবার খাচ্ছিল। আরিয়ান বলে যে মামা যে কাজটা করেছিল ঠিক করে নাই, তাই আমি এটা করতে বাধ্য হয়েছি। আদিব মির্জা আর কিছু বলে না, শুধু বলে যে মেয়েটাকে নিয়ে এসো। পরদিন আরিয়ান নিতুকে খুশিমনে নিয়ে আসে। বাড়িতে দুমদাম আয়োজন করা হয়েছে। সুন্দরী নিতুকে সবার পছন্দ হয়েছে। আদিব মির্জা সেখানে আসে আর নিতুকে হাই বলে। তারপর ঘটে বিশাল এক ঘটনা। নিতু আদিব মির্জার দিকে খারাপ চোখে তাকিয়ে তাকে খারাপভাবে একটা গালি দেয়। আদিব মির্জা কিছু বুঝতে পারে না। তারপর নিতু চিৎকার করে আবার সেই গালিটাই দেয়। উপস্থিত সবাই চমকে উঠে। এবার নিতু একটা সিগারেট ধরায়। আরিয়ান নিতুকে কিছু বোঝানোর চেষ্টা করে, তুমি এটা কি করতেছো, এটা আমার বাবা। তখন নিতু বলে যে আমারও বাবা ছিল। তারপরের দৃশ্য ফ্ল্যাশব্যাকে যায়।
মধুপুর গ্রামের এক গরিব বাবা 2 মেয়েকে নিয়ে থাকতেন। তাদের জীবন মোটামুটি ভালোই কাটতেছিল। অন্যদিকে সেই সময় চলতেছিল রাজনৈতিক অস্থিরতা। আরিয়ানের বাবা যেই দল করত সেই দলের নেতাদের মধ্যে গণ্ডগোল দেখা দেয়। সেই দলের নেতা ছিলেন কাজী হায়াত। এই দলের নেতারা বসে একটা সিদ্ধান্ত নেয় নিজেদের দল বাঁচানোর স্বার্থে বিরোধী দলের যে জনসভা এটা উড়িয়ে দেওয়া হবে এবং পরিকল্পনা মতো সেটাই করা হয়। দোষীদের গ্রেফতার করার জন্য সারা দেশে হইচই পড়ে যায়। আরিয়ানের বাবা তখন মিডিয়াতে বলে যে দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে এবং তার দলের সবাই বসে একটা পরিকল্পনা করে মধুপুর গ্রামের কোনো এক নিরীহ মানুষকে ধরে আনা হবে এবং তাকে ওইটার মধ্যে ফাঁসিয়ে দেওয়া হবে। সেদিন পুলিশ রমিজ মিয়ার বাড়িতে যায়। নিতু আর মিতুর সামনে থেকে রমিজ মিয়াকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হয়, কিন্তু তারা জানেই না তাদের বাবাকে কেন ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তারা 2 বোন প্রতিবেশী এক চাচার কাছে কান্নাকাটি করতেছে বাবাকে ছাড়িয়ে আনার জন্য। তখন ওই চাচা বলে, তোমাদের বাবা বড় এক মামলায় ফেঁসে গিয়েছে, তাকে একজনই বাঁচাতে পারে, সে আদিব মির্জার অফিসে চাকরি করে, আদিব মির্জা চাইলে তাকে বাঁচাতে পারে। নিতুর বোন মিতু আদিব মির্জার কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে। তখন আদিব মির্জার খারাপ নজর তার দিকে পড়ে। সে মিতুকে প্রস্তাব দেয় এক রাত তার সাথে কাটানোর জন্য, তাহলে তার বাবাকে ছাড়ানোর ব্যবস্থা করবে। নিরুপার হয়ে সে রাজি হয়ে যায়। নিতু ভোরবেলা ঘুম থেকে উঠে দেখে তার বোন ফ্যানের সাথে ঝুলতে আছে। এদিকে আদালতে তার বাবা দোষী সাব্যস্ত হয় এবং ফাঁসির আদেশ হয়ে যায়। নিতু বলতে থাকে, তোমার বাবার জন্যই আমার পরিবার সেদিন ধ্বংস হয়ে গেছে, এবার তোমরা ধ্বংস হবে, কারণ তোমার বাবার উইক পয়েন্ট হচ্ছে তুমি আর তোমার উইক পয়েন্ট হচ্ছে আমি। আমি যদি তোমার লাইফে না থাকি তাহলে তোমার লাইফটাই ধ্বংস হয়ে যাবে, আর তোমার লাইফটা ধ্বংস হলে তোমার বাবার লাইফটা ধ্বংস হয়ে যাবে। নিতু তখন আরিয়ানকে বলে দেয় সে তাকে মোটেই পছন্দ করে না এবং সবটাই ছিল তার প্রতিশোধ। আরিয়ান নিতুকে বোঝানোর চেষ্টা করে, আমার বাবা তোমার সাথে অন্যায় করেছে, আমি তো কিছু করি নাই। নিতু বলে, তোমার বাবার ডাক নাম, টাকা পয়সা, ক্ষমতা সব কিছু তুমি বুক করতে পারবে, আর শাস্তিটা তুমি বুক করতে পারবে না। আরিয়ান বলে, আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু এটাই সহ্য করতে পারবো না। নিতু খুব সুন্দর করে বলে, ঠিক এটাই তো আমি চাই, তুমি ধ্বংস হয়ে যাও। এই দৃশ্য শেষ হয়ে যায়। তারপরে দৃশ্যে দেখা যায় সেদিন রাতে হঠাৎ আরিয়ান তার বাবার হাত ধরে বেরিয়ে যায় এবং সোজা নিতুর বাসায় যায়। তার বাবাকে এভাবে ধরে নিয়ে আসা দেখে নিতু মুচকি হাসে আর রানীর মতো বসে থাকে। আরিয়ান তার বাবাকে নিতুর কাছে সরি বলতে বলে। তখন আদিব মির্জা চুপ করেছিল। আরিয়ান একটা ধমক দিয়ে বলে, সরি বলে ক্ষমা চাও। তারপর আদিব মির্জা বলে, সেদিন আমার দোষ ছিল না, সকালে উঠে সবাইকে ফোন দিয়েছি কিন্তু কেউ তার কথাটা রাখেনি। তারপর আরিয়ান জিল্লুকে ডাক দিয়ে বলে, সব নেতাগুলাকে এক জায়গায় কর। তারপর সবাইকে এক জায়গায় করা হয়, সবাইকে লাল পানি খাওয়ানো হয়। তারপর আরিয়ান মেশিন গান নিয়ে সবাইকে ফায়ার করা শুরু করে আর জিল্লুকে বলে, গেট বন্ধ কর। তারপর নিউজে বলা হয় একটি সুইমিং পুলে ফার্স্ট মন্ত্রীসহ 22 জনের দেহ পাওয়া গেছে, মৃতদেহ। ঘটনার সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। একজন মহিলা মন্ত্রী আদিব মির্জাকে ফোন করে বলে, এখন তার ছেলেকে কেউ বাঁচাতে পারবে না। তখন আদিব মির্জা বলে, আমার ছেলে আমার পৃথিবী, এই জায়গায় হাত দেওয়া যাবে না। পৃথিবীর যে কোনো জায়গায় হাত দেওয়া যাবে, কিন্তু এই জায়গায় হাত দেওয়া যাবে না। আর যদি হাত দেন তাহলে আপনার এমনও জায়গা আছে যেখানে হাত দিলে আপনার অস্তিত্বটাই বিলীন হয়ে যাবে। এদিকে দেখা যায় প্রিন্স রাগে গজগজ করতেছিল আর বলতেছিল, সেদিন আরিয়ান আমার মুখে শিশি করে দিয়েছে, আজ আরিয়ানকে কেউ বাঁচাতে পারবে না। বিদেশে থাকা তার ভাই ফারহানকে সে ফোন দেয়। এদিকে আরিয়ান নিতুর বাসায় আসে আর বলে সবাইকে সে শেষ করে দিয়েছে। নিতু হাসতে হাসতে বলে, তুমি এক এক করে সবাইকে শেষ করবা আর আমি তোমাকে ভালোবাসবো। এবার আরিয়ান রেগে গিয়ে বলে, তুই কি মনে করেছিস আমি তোর জন্য পাগলামি করতেই থাকবো আর তুই আনন্দ পাইতেই থাকবি? আমি তোরে ভালোবাসছি 1 সেকেন্ডে, আর তোকে ছাড়তে লাগবে ন্যানো সেকেন্ড। তারপর আরিয়ান নিতুকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল। তখন নিতু দৌড়ে এসে আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। যখন তুমি আমার ছিলে তখন আমি বুঝতে পারি নাই, এখন বুঝতে পারছি তুমি কি। আরিয়ান নিতুকে ক্ষমা করে দেয়। ঠিক তখনই নিতু হেসে উঠে আর একটু আগে আরিয়ান যা যা বলছিল তাই তাই বলতে থাকে আর ব্যঙ্গ করতে থাকে এবং বলে, দেখলে আমার 1 সেকেন্ডের অভিনয়ে তুমি কেমন গলে গেলে। আরিয়ান নিতুর গালে একটা চড় মারে এবং মিডিল ফিঙ্গার দেখিয়ে একটা বকা দিয়ে চলে যায়। ওদিকে ফারহান দেশে চলে আসে আর ছোটো ভাই প্রিন্সকে জড়িয়ে ধরে বলে, এই ঘটনার সাথে জড়িত যারা যারা আছে কাউকে ছাড় দেওয়া হবে না, সবাইকে শাস্তি পেতে হবে। এদিকে আরিয়ান আবারও খারাপ অভ্যাস শুরু করে দিয়েছে। জিল্লু বলতেছে, আপনি 2 দিন অজ্ঞান হয়ে পড়েছিলেন, এভাবে চললে তো আপনি শেষ হয়ে যাবেন। আর কার জন্য আপনি শেষ হয়ে যাবেন? যে মেয়ে আপনাকে ভালোই বাসে না। আরিয়ান বলে, আমি যদি না বাঁচি তাহলে কাউকে বাঁচতে দেব না। আরিয়ান গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ফারহানের লোকেরা আগে থেকেই আরিয়ানকে টার্গেট করেছিল। আরিয়ানের গাড়িতে একটা ট্রাক খুব জোরে ধাক্কা দেয়। আরিয়ান গাড়ির নিচে চাপা পড়ে থাকে।
তখন ফারহান সামনে এসে বলে, এটা খতম, এবার নিতুকে খুঁজে বের কর। তারপর আরিয়ানকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার অপারেশন শেষ করে বলে সুস্থ হতে সময় লাগবে, তবে চেহারাটা একটু বদলে যেতে পারে। এদিকে ফারহানের লোকেরা নিতুকে খুঁজে পাচ্ছিল না। কয়েক মাস কেটে যায়। আরিয়ানের ব্যান্ডেজ খোলা হয়। আরিয়ানের চেহারার অনেক পরিবর্তন হয়ে যায়। এদিকে নিতু রাস্তা দিয়ে যাচ্ছিল, তা এই সময় ফারহানের লোকেরা তাকে তুলে নিয়ে যায়। কথা ছিল নিতুকে পরপারে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু ফারহান নিতুকে দেখার পর তার থেকে চোখ সরাতে পারে না। সে নিতুকে বিয়ে করতে চায়। প্রিন্স রেগে গিয়ে বলে, এই মেয়ের জন্য আরিয়ান আমার মুখে ওইটা করেছে, আমার বাবাকে মারা হয়েছে, আর তুমি ওকে বিয়ে করবা? ফারহান বলে, এই মেয়ের জন্য একজনকে না, হাজার জনকে মারা যায়। জীবনে বহুত মেয়ে দেখেছি, কিন্তু ওর মতো মেয়ে দেখি নাই। ওকে দেখার পর থেকে আমার বুকের বাম পাশটা কেমন নড়ে উঠে। ফারহান প্রিন্সকে বলে বিয়ের আয়োজন করতে। জিল্লু আরিয়ানকে এই খবর দেয়, নিতুর আজকে বিয়ে হইতেছে। এরপর আরিয়ান তার দলবল নিয়ে বেরিয়ে পড়ে। কাজী সাহেব নিতুকে কবুল করাবে। এই সময় আরিয়ান হেলিকপ্টার থেকে নামে। তারপর একে একে সবাইকে গুলি করতে থাকে, আর সবাই শেষ হয়ে যায়। আরিয়ান সামনে এগুতে থাকে। নিতু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। আরিয়ান প্রিন্সকে পরপারে পাঠিয়ে দেয়। তারপর সামনে আসে ফারহান। ফারহানকে যেমনটা ভাবা হয়েছিল তেমনটা ঘটে না। ফারহান আরিয়ানের সামনে দাঁড়াতেই পারে না, তাকে একদম আগুনের মধ্যে জ্বালিয়ে দেয়। এবার নিতুর ফালা। নিতু ফারহানকে জড়িয়ে ধরে। আরিয়ান বলে, আমি জীবনে কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসি নাই, তোকে ভালোবাসছি। কোনোদিন কোনো মেয়ের মায়ায় পড়ি নাই, তোর মায়ায় পড়েছি। জীবনে কোনোদিন কোনো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখি নাই, তোকে নিয়ে স্বপ্ন দেখেছি। তুই আমার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়া আরেকজনের সাথে সংসার করবি, আমি তোকে বাঁচায় রাখবো ভাবছস? আরিয়ান নিতুকে শ্যুট করে দেয়। নিতু পড়ে যায় আর বলতে থাকে, যা করছো ভালোই করছো, এটাই আমি চেয়েছিলাম। নিতু এবার তার ভেতরে থাকা যে সত্য ভালোবাসার কথাগুলো আছে ওগুলা বলতে থাকে। যখন আরিয়ান রাগ করে চলে যেত, নিতু তার জন্য আড়ালে কান্না করতো। আরিয়ান যখন হাসপাতালে ছিল, নিতু তাকে লুকিয়ে দেখতে যেত, তার জন্য নামাজ পড়ে দোয়া করতো। আরিয়ান বুঝতে পারে সে ভুল করেছে। সে জিল্লুকে বলে, তাড়াতাড়ি হেলিকপ্টার রেডি কর, কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সে শেষ হয়ে যায়। তারপরে দৃশ্যপট আসে আদালতে। ওই ঘটনার পর আরিয়ান নিজেই গিয়ে আদালতে ধরা দেয়। আরিয়ানের পক্ষের উকিল আদালতের সামনে আরিয়ানকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে, কিন্তু আরিয়ান নিজেই আদালতের সামনে সব কিছু স্বীকার করে নেয়। আদালত আরিয়ানের ফাঁসির আদেশ দেয়। এবার আদিব মির্জা তার ছেলেকে বাঁচাতে পারে না। রাত 12টায় আরিয়ানকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়, আর বাইরে আদিব মির্জা নিজের মাথায় নিজের গানটা টেকায়। এখানেই শেষ হয়ে যায় মুভিটা।